ক্ষমতায় থাকাকালেই প্রকাশ্যে বেগম জিয়ার মৃত্যু চাইতেন হাসিনা। জানাবো, ট্রাম্পের ফের প্রেসিডেন্ট হওয়া নিয়ে বাংলাদেশের উদ্বিগ্ন হবার কিছু নেই। এবং সর্বশেষ জানাবো, ধাপে ধাপে কর্মসূচির কথা ভাবছে আওয়ামী লীগ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ক্ষমতায় থাকাকালেই প্রকাশ্যে বেগম জিয়ার মৃত্যু চাইতেন হাসিনা। শেখ হাসিনা একটি কর্মসূচিতে প্রকাশ্যেই বেগম জিয়াকে নিয়ে বলেন, এই মরে এই যায় যায় অবস্থা, বয়স তো ৮০ এর ওপরে, এমনিতেই সময় হয়ে গেছে, তার উপর আবার অসুস্থ, এখানে এত কান্নাকাটি করে তো লাভ নাই। শেখ হাসিনা বিভিন্ন সময় বেগম জিয়াকে নিয়ে কটাক্ষ করে কথা বলতেন। একবার তিনি বলেন, এখনও তিনি এই বয়সে সেজে মেকআপ দিয়ে হাসপাতালে যায়। অন্যদিকে তার ডাক্তাররা রিপোর্ট দেয় খুবই খারাপ অবস্থা, তার অবস্থা নাকি যায় যায়, লিভার নাকি পচে শেষ, কি খেলে লিভার পচে তা আমরা জানি। বেগম জিয়াকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়ার কথা বলা হলেও অনুমতি দেননি আওয়ামী লীগ সরকার। বেগম জিয়াকে নিয়ে একের পর এক বাজে ও অশালীন মন্তব্য করে গেছেন শেখ হাসিনা, অথচ শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরেও তাকে নিয়ে কোনো বাজে মন্তব্য করতে শোনা যায়নি বেগম জিয়াকে। বিগত বছর বিভিন্ন সময় শেখ হাসিনা বেগম জিয়া ও তার পরিবারকে ছোট করে কথা বলেছে, সাথে বাদ যায়নি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকার জন্য প্রকাশ্যেই বেগম জিয়ার মৃত্যু কামনা করতেন। ট্রাম্পের ফের প্রেসিডেন্ট হওয়া নিয়ে বাংলাদেশের উদ্বিগ্ন হবার কিছু নেই। ডোনাল্ড ট্রাম্পের আবারও ক্ষমতায় ফিরে আসার বিষয়টি যুক্তরাষ্ট্র এবং তার বাইরে কতটা প্রভাব ফেলবে তার হিসেব নিকেশ কষতে উঠে পড়ে লেগেছেন সারা বিশ্বের রাজনৈতিক বিশ্লেষকরা। বিশ্বের অন্য যে কোনো দেশের চাইতে বাংলাদেশের প্রেক্ষাপটে এর প্রভাবটা বাস্তব হয়ে দাঁড়িয়েছে। তার কারণ, নির্বাচনের প্রচারণার শেষ দিকে এসে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত এই প্রেসিডেন্টের হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি বার্তা। ক্ষমতাচ্যুত সরকারের সমর্থকরা এই আশাতে বুক বেঁধেছেন যে ট্রাম্প নির্বাচনে জিতে গেলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি বদলে যাবে আর তাদের আবারও ক্ষমতায় ফিরে আসার রাস্তাটা সহজ হবে। তাদের মতো একই চিন্তায় আটকে যাওয়া আরেকটা গ্রুপ বলছে, হাসিনা সরকারের ফিরে আসা ঠেকাতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উচিত কাজ হবে আরও বেশি করে শক্ত পদক্ষেপ হাতে নেওয়া। বাংলাদেশে কি হচ্ছে তা দীর্ঘদিন ধরে পর্যবেক্ষণ করে আসছি, একই সঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি বাস্তবায়নের সঙ্গেও সম্পৃক্ত রয়েছে। ট্রাম্পের জেতার পর কি হতে পারে সেটা নিয়ে অনেকে যেসব পূর্বাভাস দিচ্ছেন তার বাস্তবে তার প্রভাব খুবই কম দেখা যেতে পারে বলে আমার ধারণা। যারা ভাবছেন ট্রাম্প ক্ষমতায় ফিরে আসায় বাংলাদেশ ইস্যুতে গুরুত্বপূর্ণ একটা প্রভাব পড়বে, তারা আসলে ভারতের প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্টের ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়টি সামনে রেখে কথা বলছেন। তারা ধারণা করছেন ট্রাম্প প্রশাসন বাইডেন প্রশাসনের গুরুত্বপূর্ণ এজেন্ডা ছুঁড়ে ফেলবেন এবং বাংলাদেশের ঘটনা প্রবাহের ওপর ভারতকে স্বাধীনভাবে খবরদারি করতে দেবেন। তারা এই খবরদারিকে যুক্তিযুক্ত মনে করেন। এটা শুনে অবাক হওয়ার কিছু নেই যে এই কথাগুলো যারা বলছেন তারা হচ্ছেন সেসব লোক যারা মনে করেন বাংলাদেশের জুলাই বিপ্লবের পেছনে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য বিদেশি শক্তির হাত রয়েছে। এই বিশ্লেষকরা তাদের বিশ্বাসযোগ্যতা খুইয়ে বসেছেন, কারণ দেশের ভেতরে যেসব ঘটনার কারণে হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে সেসব বিষয়কে তারা বারবার উপেক্ষা করে যাচ্ছেন। এতে কোনো সন্দেহ নাই যে জানুয়ারিতে যখন ট্রাম্প প্রশাসন তাদের দায়িত্ব বুঝে নেবে তখন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে এবং এই নীতির সঙ্গে জড়িতদের কাজের ধরন এবং বিষয়ে পরিবর্তন আসবে। আর এসব ইস্যুর মধ্যে নির্বাচনী প্রচারণার সময়টাতে অভিবাসন, ইউক্রেন এবং মধ্যপ্রাচ্যে যুদ্ধ, বাণিজ্য নীতি নিয়ে জোরে সোরে কথা হয়েছে। সহজ কথায় বলা যায়, ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় পররাষ্ট্রনীতির ক্ষেত্রে বাইরের বিষয়ে কম হস্তক্ষেপ করা এবং আমেরিকা ফার্স্টের প্রচারণা হয়েছে। ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় বাংলাদেশ বিষয়টি ছিল অথবা এটি অগ্রাধিকার ইস্যু ছিল এমনটি যারা ভাবেন তারা মন্দ ভাবেননি। সেই ভাবনা মতে যুক্তরাষ্ট্রের ক্ষমতার পালা বদলে বাংলাদেশের সঙ্গে দেশটির দ্বিপাক্ষিক সম্পর্কে কি প্রভাব তৈরি করতে পারবে সেটি নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের একটু চিন্তা করা উচিত। ঢাকার জন্য ভালো সংবাদ হচ্ছে যে ট্রাম্প প্রশাসন তাদের কাজ পুরো দমে শুরু করতে এবং বাংলাদেশের সঙ্গে সম্পর্কে প্রভাব ফেলতে পারে এমন নীতি নির্ধারণ করতে এখনও হাতে কয়েক মাস বাকি রয়েছে। সিনেটে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতার সত্ত্বেও ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রনীতি বিষয়ক টিমের কাজ পুরো দমে শুরু করতে 2025 সালের মাঝামাঝি পর্যন্ত সময় লেগে যেতে পারে।
জরুরি অনেক বিষয়ের মধ্যে বাংলাদেশ ইস্যু নতুন এই টিমের কাছে অগ্রাধিকার পাবেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ইস্যুতে বাংলাদেশের যে কোনো পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ঢাকার উচিত নিজেদের অভ্যন্তরীণ বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া এবং এই নীতি নির্ধারণে আন্তর্জাতিক পরিমণ্ডলে কি প্রভাব পড়তে পারে তা নিয়ে ভাবা। ট্রাম্পের পররাষ্ট্রনীতি যেভাবে আমেরিকা ফার্স্ট কৌশলে এগুবে, ঠিক সেইভাবে প্রধান উপদেষ্টা ইউনূসের উচিত বাংলাদেশ ফার্স্ট নীতিতে অগ্রসর হওয়া। অবাধ এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে অন্তর্বর্তী সরকার সংস্কার কার্যক্রমের পাশাপাশি হাসিনার গণহত্যার বিচার চালিয়ে যাচ্ছে। তারা এই ম্যান্ডেট বাস্তবায়নে অনড়। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনের সাইড লাইনে অনুষ্ঠিত বৈঠকগুলো এই বার্তা স্পষ্ট করে দিয়েছে যে বৃহৎ একটি আন্তর্জাতিক জোট তৈরি হয়েছে, যে জোট অন্তর্বর্তী সরকারকে এই এজেন্ডা বাস্তবায়নে সহায়তা করতে প্রস্তুত। এটা ভাবার কোনো কারণ নেই যে যুক্তরাষ্ট্র এই জোটে থাকবে না। এদিকে একই সময়ে এটাও ঠিক যে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক সরকার কিংবা প্রধান উপদেষ্টার পর্যায়ের সম্পর্কের চাইতে বেশি কিছু। যুক্তরাষ্ট্রের কংগ্রেস, এনজিও, সাংবাদিকতা এবং ব্যবসা সহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের অনেক বন্ধু রয়েছে। দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে এগুলো স্থির প্রভাবক হিসেবে কাজ করবে। ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের লোকেরা ভাবছে 1971 সালের কথা তুলে অথবা সাম্প্রতিক সময়ে উত্থাপিত কথিত ষড়যন্ত্রের অভিযোগ সামনে এনে ওয়াশিংটন সুবিধা বাগিয়ে নিতে পারবে। অন্তর্বর্তী সরকারের কেউ এমনটা করবে, এটা এক প্রকার অসম্ভব। দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে আরেকটি স্থির প্রভাবকের ভূমিকা পালন করছেন যুক্তরাষ্ট্রে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীরা। বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে আন্তর্জাতিক অঙ্গনে যে লড়াই চলছিল তার সামনের সারিতে ছিলেন এই প্রবাসীদের অনেকেই। যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে একটি সুযোগ রয়েছে। দ্বিপাক্ষিক সম্মান এবং বোঝাপড়ার ভিত্তিতে বাংলাদেশের পররাষ্ট্রনীতির নির্ধারকদের উচিত ওয়াশিংটনে এমন কাউকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া যিনি এই সম্পর্ককে এগিয়ে নিয়ে যাবেন। সম্পর্ক জোরদারের প্রচেষ্টা হিসেবে নবনির্বাচিত প্রেসিডেন্টকে পাঠানো প্রধান উপদেষ্টা ইউনূসের শুভেচ্ছা বার্তাটি হল প্রথম পদক্ষেপ। ঢাকায় বসে যারা যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে চিন্তা করছেন তাদের প্রতি আমার একটা পরামর্শ রয়েছে। আমাদের ব্রিটিশ বন্ধুদের মতো করে তাদেরকে বলতে চাই, চুপ থাকুন এবং যার যার কাজ চালিয়ে যান। ধাপে ধাপে কর্মসূচির কথা ভাবছে আওয়ামী লীগ। টানা 15.5 বছর ক্ষমতায় থাকার পর সরকারি চাকরিতে কোটা নিয়ে 36 দিনের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পতন ঘটেছে আওয়ামী লীগ সরকারের। সব মিলিয়ে বিপর্যয়ে পড়ে গেছে বাংলাদেশের স্বাধীনতার পর সবচেয়ে বেশি সময় ক্ষমতায় থাকা দলটি। গত 5 আগস্ট পতনের পর সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক সমাবেশে ভার্চুয়ালি বক্তব্য দিয়ে সরব হওয়ার চেষ্টা করছেন শেখ হাসিনা। একই সঙ্গে বর্তমান পরিস্থিতিতে সংকট মোকাবেলা করে দলীয় কর্মকাণ্ড এগিয়ে নিতে দলীয় নেতাকর্মীদের নির্দেশনাও দিচ্ছেন তিনি। হাসিনার পতনের পর থেকে আওয়ামী লীগের শীর্ষ থেকে শুরু করে তৃণমূলের নেতাকর্মীরা এক অর্থে উধাও হয়ে গেছেন। এ যেন আকাশ থেকে মাটিতে পতন। অনেকেই সীমান্ত পাড়ি দিয়ে ভারতে অবস্থান করছেন, অনেকেই সীমান্ত পাড়ি দিতে গিয়ে বর্ডারে ধরা খেয়ে কারাগারে, কেউ কেউ আবার প্রাণ হারিয়েছেন। এ অবস্থায় আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে নানামুখী কথা হচ্ছে। ঘুরে দাঁড়ানোর পথ খুঁজছে কি দলটি? দলটির যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম বলছেন, অচিরেই দলের পক্ষ থেকে কর্মসূচি দেওয়া হবে। ধাপে ধাপে কর্মসূচিতে হরতালের কথাও চিন্তা ভাবনা করা হচ্ছে। কিন্তু তৃণমূলের সংগঠনের যে দুর্বল অবস্থা, সেখানে দলকে চাঙ্গা করা চ্যালেঞ্জ হবে বলেই অনেকে মনে করেন। রাজনৈতিক বিশ্লেষক জোবায়দা নাসরিন বলেন, গণ অভ্যুত্থানে পতন হওয়ার পর আওয়ামী লীগ দল হিসেবে জনগণের মুখোমুখি কিভাবে হবে সেটা হচ্ছে দলটির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তিনি বলেন, চ্যালেঞ্জ হচ্ছে আওয়ামী লীগ জনগণের সামনে কিভাবে আবার দাঁড়াবে, মানে কি কৌশল নিয়ে দাঁড়াবে, কি বার্তা নিয়ে দাঁড়াবে, কি উদ্দেশ্য নিয়ে দাঁড়াবে এবং কি কর্মসূচি নিয়ে দাঁড়াবে। আবার জনগণের সামনে আসলেও জনগণ তাদের বার্তাকে কিভাবে নেবে এগুলো এখনো অনিশ্চিত। নেতারা প্রকাশ্যে নেই, কর্মীরা কিভাবে সামনে আসবে? হাসিনার দেশ ছেড়ে পালানোর পর ধাপে ধাপে তাকে নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ স্থাপন করে প্রকাশ্যে আসতে দেখা গেছে। যদিও প্রকাশ্যে আসা বলতে ফোনালাপ এবং বিবৃতির মাধ্যমে বক্তব্য দেওয়ার মধ্যেই সীমিত। প্রথমবারের মতো শেখ হাসিনা ফোনালাপের মাধ্যমে নেতাকর্মীদের সামনে আসেন আওয়ামী লীগ সরকার পতনের 1 সপ্তাহ পর, গত 12 আগস্ট। সেই সময় একটি জেলার আওয়ামী লীগ নেতার সঙ্গে তার কথোপকথন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন দলের নেতারা। এরপর মাসখানেক ধরে শেখ হাসিনা কথা বলেছেন মূলত বিভিন্ন এলাকার তৃণমূলের অপরিচিত নেতাদের সঙ্গে। এসব ফোনালাপ পরে প্রকাশ পেয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।
প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।